বইয়ের মলাট দেখে কখনো ভেতরের গল্প বিচার করতে নেই। প্রবাদটি আমরা সবাই জানি, কিন্তু জীবনের বাস্তবতায় অহংকার আর টাকার মোহে অন্ধ হয়ে আমরা কজনই বা এই সত্যিটা মেনে চলি। কখনো কখনো যাকে আমরা ধুলো ভেবে উড়িয়ে দিই, সময় তাকেই আকাশের ধ্রুবতারা বানিয়ে আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। তখন আমাদের কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। ঠিক এমনই এক বুক ফাটা অহংকার আর চরম অনুশোচনার গল্প আজ আপনাদের শোনাব। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা প্রমাণ করে দেয় যে মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে নয়, বরং তার ব্যক্তিত্বে লুকিয়ে থাকে। আসুন শোনা যাক। দুবাইয়ের মতো ব্যস্ত একটি বিমানবন্দরের লাউঞ্জে নীলাঞ্জনা সেন নিজের হাতে একটি দামি ব্র্যান্ডের কফির কাপ ধরে বেশ স্টাইল করে দাঁড়িয়েছিল। তার ঠিক পাশেই ছিল তার বর্তমান প্রেমিক বিক্রম চ্যাটার্জি। তাদের দুজনেরই পরনে ছিল নামি দামি ব্র্যান্ডের পোশাক, হাঁটা চলায় ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস, এবং দুজনেরই চোখে মুখে ধন সম্পদের এক চরম অহংকার যেন স্পষ্টভাবেই ঠিকরে পড়ছিল। ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনার তীক্ষ্ণ নজর পড়ল একটু দূরে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক পরিচিত ব্যক্তির ওপর। লোকটির পরনে একেবারেই সাদামাটা পোশাক, চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, এবং কোনো ধরনের বাড়তি ব্যস্ততা বা তাড়াহুড়ো ছাড়াই সে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। তাকে দেখা মাত্রই নীলাঞ্জনার ঠোঁটের কোণে প্রথমে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, যা কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দ করে এক চরম উপহাসের অট্টহাসিতে রূপান্তরিত হল। বিক্রম, ওইদিকে একটু তাকিয়ে দেখো। সে বিক্রমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অথচ তীক্ষ্ণ স্বরে বলল, এই সেই অপদার্থ লোকটা যার সাথে একসময় আমার বিয়ে হয়েছিল। বিক্রম কৌতূহল নিয়ে সেদিকে তাকাল, কয়েক মুহূর্ত ধরে সমরেশকে আপাদমস্তক বেশ তাচ্ছিল্যের দৃষ্টিতে পর্যবেক্ষণ করল, এবং তারপর তার মুখেও এক অবজ্ঞার হাসি ফুটে উঠল। সত্যি বলছো, তুমি এই রকম একটা ভিখারি টাইপ লোককে বিয়ে করেছিলে? সে চরম কটাক্ষের সুরে মন্তব্য করল। নীলাঞ্জনা খুব আয়েশ করে তার কফির কাপে একটা লম্বা চুমুক দিল, এবং বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ না করেই অত্যন্ত দম্ভের সাথে বলে উঠল, হ্যাঁ গো, আর সেটাই ছিল আমার এই জীবনের সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বড় একটা ভুল। সমরেশ তাদের থেকে মাত্র কয়েক পা দূরেই নিজের মতো দাঁড়িয়েছিল। নীলাঞ্জনাদের বলা প্রতিটি অপমানজনক কথা তার কান পর্যন্ত একেবারে পরিষ্কারভাবেই পৌঁছাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শান্ত চেহারায় বিন্দুমাত্র রাগ বা বিরক্তির কোনো ছাপ পড়ল না। সে কেবল আগের মতোই সম্পূর্ণ নির্বিকারভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এই ধরনের অপমান বা উপহাস তার কাছে একেবারেই কোনো নতুন বা অবাক করার মতো বিষয় নয়। নীলাঞ্জনা যেন এতে তৃপ্তি পাচ্ছিল না, তাই সে নিজেই অহংকারের পা ফেলে সমরেশের সামনে গিয়ে দাঁড়াল এবং সম্পূর্ণ ইচ্ছে করেই ছোকা দিয়ে জিজ্ঞেস করল, তা কেমন আছো সমরেশ? এখনও কি আগের মতোই সেই গরিব আর ব্যর্থ আছো, নাকি নিজের অবস্থার সামান্যতম কোনো পরিবর্তন করতে পেরেছ? সমরেশ অত্যন্ত শান্ত দৃষ্টিতে নীলাঞ্জনার দিকে একবার তাকাল, তার ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল এবং অত্যন্ত সাধারণ গলায় উত্তর দিল, আমি বেশ ভালো আছি, ব্যাস, কথা ওই পর্যন্তই। তার কণ্ঠে অতীত নিয়ে কোনো অভিযোগ ছিল না, কিংবা নীলাঞ্জনাকে পাল্টা কোনো প্রশ্ন করারও প্রয়োজন সে বোধ করল না। বিক্রম তখনও হাসিতে ফেটে পড়ছিল। সে ব্যঙ্গ করে বলে উঠল, আরে নীলাঞ্জনা, তুমি তো আমাকে ঘুণাক্ষরেও কোনোদিন বুঝতে দাওনি যে তোমার এক্স হাজব্যান্ড এতটা নিম্নমালের এবং সাদামাটা। শুধু সাধারণ বললে ভুল হবে বিক্রম, ও হলো আস্ত একটা অপদার্থ আর অকর্মণ্য। নীলাঞ্জনা এক মুহূর্ত সময় নষ্ট না করে জবাব দিল। তার প্রতিটি শব্দে চরম অবজ্ঞা আর ঘৃণা যেন চুইয়ে পড়ছিল। আমি বোকার মতো ভেবেছিলাম যে এই লোকটার সাথে সংসার করলে হয়তো আমার জীবনটা খুব সুন্দর আর গোছানো হবে, কিন্তু যে লোকটা জীবনে নিজের যোগ্যতায় একটা কাণা করিও রোজগার করতে পারল না, সে আমাকে কি সুখ দেবে? এই এত সব অপমানের পরও সমরেশের চেহারায় সেই অবিচলিত হালকা হাসিটাই লেগেছিল, কিন্তু অদ্ভুতভাবে এবার তার সেই নির্বিকার হাসিটি নীলাঞ্জনার বুকের ভেতর এক অজানা অস্থিরতার জন্ম দিচ্ছিল। নীলাঞ্জনার বারবার মনে হতে লাগল যে সমরেশের এই নীরব হাসির পেছনে এমন কোনো এক বিশাল সত্য লুকিয়ে আছে, যা সে তার ওই অহংকারী চোখ দিয়ে কখনোই দেখতে বা বুঝতে পারেনি। হঠাৎ করেই নীলাঞ্জনার বুকের স্পন্দন অকারণে অনেক বেড়ে গেল, আর সে কিছুতেই মিলাতে পারছিল না যে কেন তার অবচেতন মন এমন অশুভ কিছু একটা অনুভব করছে। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে বিমানবন্দরের সেই অংশের শান্ত পরিবেশটা বেশ চঞ্চল আর সরগরম হয়ে উঠল। দেখা গেল ইউনিফর্ম পরা উচ্চপদস্থ দুজন নিরাপত্তাকর্মী অত্যন্ত দ্রুত পায়
সমরেশের দিকেই এগিয়ে আসছেন। তাদের হাঁটার মধ্যে চরম ব্যস্ততা থাকলেও তাদের চেহারায় কোনো ভয় বা ঘাবড়ে যাওয়ার চিহ্ন ছিল না, বরং সেখানে ছিল এক ধরনের পরম শ্রদ্ধা আর সম্মান। তাদের হাবভাব দেখে স্পষ্টই মনে হচ্ছিল যেন তারা দেশের খুব গুরুত্বপূর্ণ কোনো ভিভিআইপি ব্যক্তির কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে যাচ্ছেন। নীলাঞ্জনা নিজের অহংকারে এতটাই মগ্ন ছিল যে সে প্রথমে ব্যাপারটা টেরই পায়নি, কিন্তু যেই মুহূর্তে ওই দুই নিরাপত্তাকর্মী সোজা সমরেশের সামনে এসে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নুইয়ে স্যালিউট করে বলল, স্যার, আপনার বোর্ডিংয়ের সমস্ত ফর্ম্যালিটি ক্লিয়ার হয়ে গেছে, আপনার আর কোনো কাজ নেই, এখন আপনি চাইলে সরাসরি ভিআইপি গেট দিয়ে এগিয়ে যেতে পারেন। এই কথাগুলো শোনা মাত্রই নীলাঞ্জনার চোখ বিস্ময়ে একদম বড় বড় হয়ে গেল। চরম ধাক্কায় তার হাতে ধরা সেই দামি কফির কাপটা নিজের অজান্তেই থরথর করে কেঁপে উঠল। পরিস্থিতি সামাল দিতে সে দ্রুত কাপটিকে আরও শক্ত করে চেপে ধরল বটে, কিন্তু ততক্ষণে তার মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাসের ভিত ভেতর থেকে পুরোপুরি কেঁপে উলটপালট হয়ে গিয়েছিল। বিক্রম এই দৃশ্য দেখে কোনোভাবেই হজম করতে পারল না। সে সাথে সাথেই হাসির ভান করে মাঝখান থেকে কথা কেড়ে নিয়ে বলে উঠল, অফিসার, আপনারা সম্ভবত কোনো খুব বড় ভুল করছেন, অথবা ভুল লোককে চিনছেন। আরে, এ কোনো বড় মাপের স্যারট্যার হবার যোগ্যই নয়। বিক্রমের এই কথার স্বরে তখনও সেই পুরনো দাম্ভিকতা লেগে থাকলেও এখন যেন তার মধ্যে কিছুটা ভয় আর ঘাবড়ে যাওয়ার কাঁপা কাঁপা সুরও স্পষ্ট মিশে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নিরাপত্তা কর্মীরা বিক্রমের কথার কোনো জবাব দেওয়া তো দূরের কথা, তার দিকে একবার ফিরে তাকানোরও প্রয়োজন মনে করল না। তাদের পরম শ্রদ্ধাশীল দৃষ্টি শুধুমাত্র সমরেশের উপরই নিবদ্ধ ছিল, যেন সমরেশ ছাড়া আশেপাশের বাকি দুনিয়া বা মানুষজন তাদের কাছে কানা করিও অর্থ রাখে না। সমরেশ অত্যন্ত সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে হালকা মাথা নেড়ে তাদের কথায় সায় দিল, যেন এই ধরনের রাজকীয় প্রোটোকল পাওয়াটা তার প্রাত্যহিক জীবনের একেবারেই একটা সাধারণ রুটিন মাত্র। তার মধ্যে না ছিল ধরা পড়ে যাওয়ার কোনো বিস্ময়, না ছিল নিজেকে বড় প্রমাণের কোনো উত্তেজনা। সেখানে ছিল কেবল একজন প্রকৃত ক্ষমতাবান মানুষের একটি সাধারণ ও মার্জিত সম্মতি। ঠিক এমন সময়ই কালো স্যুট পরা আরও একজন এভিয়েশন আধিকারিক প্রায় দৌড়তে দৌড়তে তাদের দিকে এগিয়ে এলেন। লোকটির এক হাতে ছিল একটি দামি ট্যাবলেট, আর অন্য হাতে কিছু অত্যন্ত জরুরি অফিসিয়াল কাগজপত্র। সে সোজা এসে সমরেশের সামনে অত্যন্ত আদবের সাথে দাঁড়ালো এবং বলল, স্যার, আপনার ফ্লাইটের সমস্ত ক্লিয়ারেন্স এসে গেছে এবং আকাশপথও পুরোপুরি প্রস্তুত। চিফ পাইলট এখন ইঞ্জিন স্টার্ট করে শুধুমাত্র আপনার ভেতরে যাওয়ার অপেক্ষাতেই বসে আছেন। সেই আধিকারিকের কণ্ঠে সমরেশের প্রতি এতটাই সম্মান আর সমীহ মাখানো ছিল যে লাউঞ্জের আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য সাধারণ যাত্রীরাও এবার নিজেদের কাজ থামিয়ে এই অদ্ভুত দৃশ্যটার দিকে মনোযোগ দিতে শুরু করল। বেশ কিছু উৎসুক মানুষ নিজের জায়গা থেকে না সরে সেখানেই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে পড়ল। আবার কেউ কেউ একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে অবাকস্বরে জিজ্ঞেস করতে লাগল, আরে ভাই, কে এই সাধারণ দেখতে লোকটি যাকে এত ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে? নিমিষের মধ্যেই দুবাই এয়ারপোর্টের সেই শান্ত পরিবেশের চাঞ্চল্য কয়েক গুণ বেড়ে গেল। নীলাঞ্জনার অহংকারী চেহারা থেকে সেই তাচ্ছিল্যের হাসি ততক্ষণে জাদুর মতো পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল, আর সেই অহংকারের শূন্যস্থানে এখন এক অদ্ভুত অজানা ভয় এবং নিজের কৃতকর্মের জন্য এক তীব্র অনুশোচনা ধীরে ধীরে অত্যন্ত শক্তভাবে দানা বাঁধতে শুরু করেছিল। কোন ফ্লাইটের কথা বলছেন আপনারা? বিক্রম এবার একটু নড়ে চড়ে বসে বেশ গম্ভীর আর নার্ভাস গলায় জিজ্ঞেস করল। এখন তার সেই উদ্ধত কণ্ঠে আগের মতো আর তিলমাত্র আত্মবিশ্বাস অবশিষ্ট ছিল না। সে যদিও কৌতূহল মেটানোর জন্য উত্তরটা শুনতে চাইছিল, কিন্তু তার অবচেতন মন যে ভয়ানক কোনো সত্যি শোনার ভয়ে কাঁপছিল সেটা তার চেহারা দেখেই বেশ বোঝা যাচ্ছিল। সেই স্যুট পরা আধিকারিক বিক্রমের দিকে এক ঝলক তাকিয়ে একটুও না থেমেই অত্যন্ত সোজা সাপটা জবাব দিল, অবশ্যই স্যারের নিজের চার্টার্ড বা প্রাইভেট ফ্লাইটের কথা বলছি। প্রাইভেট ফ্লাইট, এই দুটি শব্দ যেন এয়ারপোর্টের শীতাতপ নিয়ন্ত্রিত ভারী বাতাসে আছড়ে পড়ে বরফের মতো জমে গেল। কথাটি শোনামাত্র বিক্রমের রক্তিম চেহারা ফ্যাকাশে আর শক্ত হয়ে গেল। তার বিস্ফারিত চোখে অবিশ্বাস আর চরম বিস্ময় যেন একই সাথে স্পষ্ট ফুটে উঠল। সে ঘাড় ঘুরিয়ে ফের সমরেশকে দেখল। সমরেশের পরনে সেই একই সাধারণ পোশাক, চেহারায় সেই একই শান্ত ভাব, কিন্তু বিক্রমের চোখে এখন আর তাকে ভুল করেও কোনো সাধারণ বা গরিব মানুষ বলে মনে হচ্ছিল না, বরং তাকে এক অসীম ক্ষমতার অধিকারী বলে মনে হচ্ছিল। নীলাঞ্জনার শ্বাস প্রশ্বাসের গতি হঠাৎ করেই অস্বাভাবিক রকম দ্রুত হয়ে গেল।
যেন তার দম বন্ধ হয়ে আসছে। মাত্র কয়েক মিনিট আগে সমরেশকে উদ্দেশ্য করে তার নিজেরই বলা সেই বিষাক্ত কথাগুলো এখন তার নিজের মস্তিষ্কেই হাতুড়ির মতো বারবার প্রতিধ্বনিত হতে লাগল। সেই তীক্ষ্ণ কটাক্ষ, সেই জঘন্য অপমান, সেই অর্থহীন অহংকার যা সে কিছু সময় আগে এবং তাদের বিবাহিত জীবনে সমরেশের সামনে নির্লজ্জের মতো প্রদর্শন করেছিল, তার প্রতিটি মুহূর্ত এখন সিনেমার পর্দার মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। যখন সে পদে পদে এই সমরেশকে অপদার্থ বলে ছোট করেছিল, সেই প্রতিটি নির্মম ক্ষণ যখন সে চিৎকার করে বলেছিল, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না, সেই প্রতিটি হতাশার দিন যখন সে অন্যদের সামনে নিজের বিয়ে আর স্বামী নিয়ে চরম মজা উড়িয়েছিল, সব আজ তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগল। এখন সমরেশের সেই অবহেলিত সাধারণত্বই আজ নীলাঞ্জনার সামনে এমন এক সুবিশাল আর অপ্রতিরোধ্য শক্তি হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, যার ধারে কাছে যাবারও যোগ্যতা নীলাঞ্জনার ছিল না, এবং যাকে সে নিজের বোকামির জন্য কখনোই বুঝতে পারেনি। এই নির্মম সত্য উপলব্ধি করার সাথে সাথেই নীলাঞ্জনার অহংকারী হৃদয় যেন ভেতর থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে চুরমার হয়ে যেতে লাগল। জীবনের এই পর্যায়ে এসে তার প্রথমবারের মতো অত্যন্ত গভীরভাবে মনে হল যে সম্ভবত টাকার লোভে সে তার জীবনের সবচেয়ে মহামূল্যবান রত্নটিকে হারিয়ে এক অভাবনীয় এবং ক্ষমার অযোগ্য ভুল করে ফেলেছে। এমন এক মারাত্মক ভুল যা শত চেষ্টা করলেও আর কোনো দিন শোধরানো সম্ভব হবে না। স্তব্ধ হয়ে যাওয়া এই মুহূর্তটিতেই প্রধান নিরাপত্তাকর্মী অত্যন্ত সতর্কতার সাথে নিচু স্বরে আবার বলল, স্যার, বাইরের মিডিয়া এখনও আপনার এখানে উপস্থিতির অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেনি। আপনার প্রাইভেসি বজায় রাখতে আমরা আপনাকে সোজা এখানকার পেছনের ভিআইপি দরজা দিয়ে একেবারে রানওয়ের কাছে নিয়ে যাব। নিরাপত্তারক্ষীর মুখে মিডিয়ার কথা শুনে বিক্রম যেন ভয় পেয়ে ধীরে ধীরে নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল। এখন তার চেহারায় সেই বিত্তবান হওয়ার অহংকার বা দম্ভ পুরোপুরি কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছিল, আর তার সেই দম্ভের জায়গা দখল করে নিয়েছিল এক অজানা আতঙ্ক, চরম হীনমন্যতা আর অস্বস্তি। সে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় আস্তে করে নীলাঞ্জনাকে জিজ্ঞেস করল, নীলাঞ্জনা, এই লোকটা আসলে কে, কি করে ও? কিন্তু হতবাক নীলাঞ্জনার কাছে বিক্রমের এই প্রশ্নের কোনো উত্তরই তখন মজুদ ছিল না। তার বাকশক্তি যেন লোপ পেয়েছিল। তার অনুশোচনায় ভরা দুই চোখ শুধু সমরেশের অপরই অপলকভাবে নিবদ্ধ ছিল, যেন সে আজ তার প্রাক্তন স্বামীকে তার জীবনের দীর্ঘ সময়ের পর প্রথমবারের মতো সম্পূর্ণ এক নতুন এবং এক শক্তিশালী আসল রূপে আবিষ্কার করছে। যাওয়ার আগে সমরেশ শেষবারের মতো একবার নীলাঞ্জনার দিকে ঘুরে তাকাল। তার চোখে তখনও সেই একই অচঞ্চল ও প্রশান্ত দৃষ্টি, যে দৃষ্টিতে না ছিল কোনো পুরনো প্রতিশোধের রাগ, না ছিল কোনো পাল্টা কটাক্ষ, না ছিল নিজেকে বড় প্রমাণ করার কোনো সস্তা জয়ের অহংকার। সেখানে শুধু একটি নির্মম এবং শান্ত সত্যের ছায়া বিরাজ করছিল, যেন সে মানুষের এই রূপ বদলানোর খেলাটা খুব ভালোভাবেই বুঝে গেছে, এবং এখন এই পৃথিবীতে তার আর নতুন করে কাউকেই কিছু প্রমাণ করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। কিন্তু নীলাঞ্জনা সমরেশের সেই পবিত্র আর শান্ত দৃষ্টির ভার কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল যেন তার করা জীবনের প্রতিটি জঘন্য ভুল আজ এক জীবন্ত মূর্তি ধারণ করে তার চোখের সামনে এসে তাকে উপহাস করছে। খুব গভীরভাবে তার অস্তিত্বের ভেতরে থাকা সমস্ত আত্মসম্মান আর অহংকারের ইমারত তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই দক্ষ নিরাপত্তারক্ষীরা ভিআইপি প্রোটোকল মেনে চারপাশে জমে যাওয়া কৌতূহলী ভিড়কে কিছুটা পিছিয়ে দিয়ে সমরেশের হেঁটে যাওয়ার জন্য একটা প্রশস্ত রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে দিল। লাউঞ্জে উপস্থিত সমস্ত মানুষজন এখন কোনো বাধা ছাড়াই মন খুলে এই রহস্যময় ক্ষমতাবান মানুষটির দিকে তাকাতে লাগল। কেউ তার এই সাধারণ বেশভূষা দেখে অবাক হচ্ছিল, কেউ তার এই নিরহংকার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হচ্ছিল, আর কেউ কেউ শুধু পাগলের মতো এটাই জানতে চাইছিল যে এই ধনকুবের সাধারণ দেখতে লোকটি আসলে কে এবং তার পরিচয়টাই বাকি। তবে নীলাঞ্জনার জন্য সাধারণ মানুষের মনে জাগা এই সব কৌতূহলী প্রশ্নের এখন আর কোনোই মূল্য বা প্রাসঙ্গিকতা ছিল না, কারণ তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার উত্তরটা আজ জীবন্তভাবে তার চোখের সামনেই জ্বলজ্বল করছিল। সমরেশ তার সাথে আর একটাও বাড়তি কথা না বলে ধীর লয়ে সামনের দিকে এগোতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অকল্পনীয় স্থিরতা এবং আত্মবিশ্বাস, যেন সে খুব ভালো করেই জানে
যে তাকে জীবনে কোন শিখরে পৌঁছতে হবে এবং কোথায় যেতে হবে। এরপর সমরেশ আর একটিবারের জন্য পেছনে ফিরে নীলাঞ্জনার দিকে তাকাল না। নীলাঞ্জনা একরাশা শূন্যতা নিয়ে ঠিক সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাত দুটি এখন একেবারেই খালি ছিল, কারণ কখন যে তার অহংকারের প্রতীক সেই দামি কফির কাপটি তার দুর্বল হাত ফসকে এয়ারপোর্টের মেঝেতে পড়ে গিয়ে চুরমার হয়ে গেছে, সেটুকুও সে ঘোর ঘোরে টের পায়নি। অনুশোচনায় তার চোখ দুটো টলমল করে ভিজে উঠেছিল ঠিকই, কিন্তু সেই নোনা জল তখনও চোখের সীমানা পেরিয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়েনি। সম্ভবত ভেতরকার জমাট বাঁধা কষ্ট আর অপরাধবোধ এতটাই গভীর আর দমবন্ধ করা ছিল যে চোখের জলও আজ যেন বাইরে আসার পথটা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। এতক্ষণ বকবক করা বিক্রম এখন একদম বোবাদের মতো সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গিয়েছিল। সে আর চোখে একবার অবাক বিস্ময়ে সমরেশকে রাজকীয়ভাবে চলে যেতে দেখল, তারপর মাথা ঘুরিয়ে নীলাঞ্জনার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে চরম লজ্জায় নিজের দৃষ্টি মেঝের দিকে নিচু করে নিল। বিক্রমের মতো একজন ক্ষমতালোভী ও অহংকারী মানুষের জন্য আজ এই চোখের সামনে ঘটে যাওয়া সত্যিটা এক বিশাল পাহাড় সমান ধাক্কার চেয়ে কোনো অংশে কম ছিল না। কিন্তু পরিস্থিতি এতটাই তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে সে চাইলেও টু শব্দটুকু পর্যন্ত মুখ ফুটে বলতে পারছিল না। সমরেশ তার সেই শান্ত পদক্ষেপে ধীরে ধীরে এয়ারপোর্টের সেই কৌতূহলী ভিড় থেকে দূরে সরে গেল এবং একসময় পেছনের দরজা পেরিয়ে নীলাঞ্জনার দৃষ্টির সম্পূর্ণ আড়ালে হারিয়ে গেল। কিন্তু তার শারীরিকভাবে চলে যাওয়ার পরও সেই জায়গায় যে এক অদ্ভুত আর দমবন্ধ করা স্তব্ধতা বিরাজ করছিল, তা আগের যে কোনো মুহূর্তের চেয়ে অনেক বেশি ভারী এবং অসহনীয় ছিল। পুরো এয়ারপোর্টের লাউঞ্জে উপস্থিত শত শত মানুষের নজর তখনও যেন সম্মোহিতের মতো ঠিক সেই একই দরজার দিকেই নিবদ্ধ ছিল, যে দিক দিয়ে সমরেশ এইমাত্র মহারাজার মতো প্রস্থান করেছিল। আর চারপাশের এই এত মানুষের ভিড়ের ঠিক মাঝখানে একা দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনা তার গোটা জীবনে আজই প্রথমবারের মতো নিজেকে রাস্তার ধুলোর চেয়েও বড্ড বেশি তুচ্ছ, সস্তা আর মূল্যহীন বলে অনুভব করছিল। এর কারণটা ছিল ভীষণ স্পষ্ট। একদিন নিজের অহংকারে অন্ধ হয়ে যাকে সে অপদার্থ বলে পায়ে ঠেলে চরমভাবে প্রত্যাখ্যান করেছিল, সেই মানুষটাই আজ যোগ্যতা আর সম্মানের মাপকাঠিতে সবার ধরাছোঁয়ার অনেক ওপরে গিয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক এই তীব্র অনুভূতির আঘাতের সাথেই নীলাঞ্জনার এতদিনের সাজানো অহংকারের নকল দুনিয়াটা ধীরে ধীরে ভেঙে তছনছ হতে শুরু করল। এয়ারপোর্টের সেই অসংখ্য মানুষের ভিড়, চারপাশের সেই অবিরত কোলাহল আর একটু আগের সেই চাঞ্চল্য, সবকিছুই যেন নীলাঞ্জনার চোখের সামনে আস্তে আস্তে ঝাপসা ও অর্থহীন হয়ে আসছিল। সমরেশ তার জীবনের পথে অনেক দূর এগিয়ে গিয়েছিল, আর নীলাঞ্জনা তার সমস্ত ব্যর্থতা নিয়ে ঠিক সেই পুরনো জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। নীরবত ভেঙে বিক্রম হঠাৎ করেই নীলাঞ্জনার একটা হাত ধরল, কিন্তু এবার তার হাতের সেই স্পর্শে আগের মতো আর কোনো উষ্ণতা বা ভালোবাসা অবশিষ্ট ছিল না। সেই স্পর্শে কোনো আপনজন বা প্রেমিক হওয়ার বিন্দুমাত্র অনুভূতি ছিল না। সেখানে ছিল কেবল স্বার্থপরতার এক অদ্ভুত শীতলতা আর যোজন যোজন মাইলের এক অদৃশ্য দূরত্ব। দাঁড়িয়ে থেকো না, চলো এবার এখান থেকে যাওয়া যাক। বিক্রম অত্যন্ত নীরস আর আস্তে গলায় শুধু এটুকু বলেই হাঁটা ধরল। নীলাঞ্জনাও যেন যন্ত্রচালিত পুতুলের মতো মুখে আর কোনো কথা না বলে নীরবে বিক্রমের সাথে সাথে পা মেলাতে লাগল। কিন্তু তার অবশ হয়ে আসা মস্তিষ্কে ও মনে কেবল একটিমাত্র চেহারাই বারবার ভেসে উঠছিল, আর তা হল সমরেশের সেই চরম শান্ত ও মায়াবী চেহারা, তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই অবজ্ঞাহীন হাসি, যা এখন তীরের মতো নীলাঞ্জনার বুকটাকে এফোড় ওফোড় করে বিঁধছিল। দুবাইয়ের নিজেদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফিরে আসার পর মুহূর্তের মধ্যেই যেন তাদের সম্পর্কের সমীকরণ আর চারপাশের সব কিছু পুরোপুরি বদলে গিয়েছিল। আগে যেখানে বিক্রমের বলা প্রতিটি মিথ্যে কথাও নীলাঞ্জনার কানে মধুর মতো মিষ্টি আর রোম্যান্টিক লাগত, এখন ঠিক সেই মানুষটারই বলা কথাগুলো তার কাছে চরম ফাঁকা, অর্থহীন এবং বরফের মতো শীতল লাগতে শুরু করেছিল। এই দমবন্ধ করা পরিস্থিতি আর সহ্য করতে না পেরে নীলাঞ্জনা নিজের ভেতরের সমস্ত সাহসটুকু কোনো মতে সঞ্চয় করে বিক্রমের সামনে গিয়ে দাঁড়াল এবং বলল, বিক্রম, শোনো, আমার তোমার সাথে একটা ভীষণ জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে। বিক্রম তখন সোফায় গা এলিয়ে নিজের দামি মোবাইল ফোনে কি যেন একটা দেখায় খুব ব্যস্ত ছিল। সে নীলাঞ্জনার মুখের দিকে একবার তাকানোরও সৌজন্যটুকু না দেখিয়েই চরম বিরক্তির সুরে বলল, হ্যাঁ, আর কি বলবে তাড়াতাড়ি বলো, শুনছি। নীলাঞ্জনা প্রশ্নটা করার আগে কয়েক মুহূর্ত চরম উৎকণ্ঠায় একেবারে চুপ করে রইল। তারপর বুকের মধ্যে সাহস জুগিয়ে খুব আস্তে অথচ স্পষ্ট গলায় জিজ্ঞেস করল, বিক্রম,
তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? অপ্রত্যাশিত এই প্রশ্নটা শোনা মাত্রই বিক্রম হাতের ফোনটা ঝপ করে পাশের টেবিলে নামিয়ে রাখল এবং বাড়ি ফেরার পর এই প্রথমবারের মতো সে সরাসরি নীলাঞ্জনার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকাল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, বিক্রমের সেই দৃষ্টিতে না ছিল এতদিনকার দেখানো বিন্দুমাত্র ভালোবাসা, না ছিল কোনো আপনত্ব বা মায়া। সেখানে ছিল কেবল এক চরম স্বার্থপর আর রূঢ় বাস্তব সত্যের নির্লজ্জ প্রকাশ। বিয়ে? বিক্রম যেন আকাশ থেকে পড়ল এবং একটা তাচ্ছিল্যের হালকা হাসির সাথে মুখ বাঁকিয়ে বলল, নীলাঞ্জনা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি এই কথাটা সিরিয়াসলি বলছো? এই কথা শুনে অজানা আশঙ্কায় নীলাঞ্জনার বুকের ভেতরটা দ্রুত হাতুড়ির মতো কাঁপতে শুরু করল। হ্যাঁ বিক্রম, আমি সত্যি সিরিয়াস হয়েই কথাটা জিজ্ঞেস করছি, সে কাঁপা গলায় উত্তর দিল। বিক্রম একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলল এবং আরামদায়ক সোফা ছেড়ে সোজা উঠে দাঁড়াল। দেখো নীলাঞ্জনা, এখন আর আমি বেকার তোমাকে কোনো মিথ্যে বা সাজানো আশা দিয়ে ঝুলিয়ে রাখতে চাই না। তার গলার স্বর এখন একজন সম্পূর্ণ অচেনা মানুষের মতো শীতল আর যান্ত্রিক হয়ে গিয়েছিল। সত্যি কথাটা হলো, আমি কোনোদিন ঘুণক্ষরেও তোমাকে বিয়ে করার বা সংসার পাতার কথা ভাবিনি। এই নির্মম কথাটা নিজের কানে শোনার পর নীলাঞ্জনা যেন আক্ষরিক অর্থেই ভেতর থেকে ভূমিকম্পের মতো কেঁপে উঠল। তোমার এই কথার মানে কি বিক্রম? কান্না মিশ্রিত গলায় সে প্রায় আর্তনাদ করে উঠল। বিক্রম নিজের নিষ্ঠুরতা বজায় রেখে কোনো ধরনের দ্বিধা বা অপরাধবোধ ছাড়াই মুখের ওপর সোজাসাপটা বলে দিল। মানেটা খুব পরিষ্কার নীলাঞ্জনা, তুমি এতদিন আমার কাছে কেবল একটা সুন্দর টাইম পাস ছাড়া আর কিছুই ছিলে না। এর বাইরে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। বিক্রমের ছুড়ে দেওয়া এই বিষাক্ত কথাগুলো যেন সরাসরি বিষাক্ত তীরের মতো দিয়ে নীলাঞ্জনার হৃদয়ে গভীরভাবে বিঁধল। নীলাঞ্জনার আর নিজেকে ধরে রাখার ক্ষমতা রইল না। তার দুই চোখ উপচে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। বিক্রম, আমার সাথে এতগুলো দিন কাটানোর পর তুমি এত নির্লজ্জের মতো এমন জঘন্য একটা কথা আমার মুখের উপর কিভাবে বলতে পারো? বিক্রম অত্যন্ত অবলীলায় নিজের দুই কাঁধ ঝাঁকিয়ে বিরক্তির সাথে উত্তর দিল, কিভাবে বলতে পারি মানে? এটাই তো একমাত্র সত্যি। আর সবথেকে বড় সত্যি এটাও যে টাকার অহংকারে তুমি যে মহামূল্যবান লোকটাকে অবহেলা করে ছেড়ে এসেছ, ক্ষমতার দিক থেকে আমি তার পায়ের নখেরও যোগ্য নই। আমি তার সামনে আক্ষরিক অর্থেই কিছুই না। ঠিক এটুকু কথা বলেই বিক্রম টেবিল থেকে নিজের দামি ফোনটা তুলে নিল আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সোজা মূল দরজার দিকে এগিয়ে গেল। সশব্দে ভারী দরজাটা বন্ধ করে দিয়ে সে চিরতরে চলে গেল। আর সেই দরজা বন্ধ হওয়ার ভয়ঙ্কর আওয়াজটা নীলাঞ্জনার পুরো ঘরটাকে এক অসীম এবং দমবন্ধ করা শূন্যতায় ভরিয়ে দিল। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো ঠিক সেই জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। সে এখন এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা, একেবারেই নিঃস্ব আর একা। তার জীবনে এখন না আছে সেই মিথ্যেবাদী প্রেমিক বিক্রম, না আছে তার সেই খাঁটি ভালোবাসার স্বামী সমরেশ। তার চারিপাশে পড়ে আছে শুধু একটা বিশাল ফাঁকা ঘর আর কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া কিছু মিথ্যে স্বপ্ন। সে আর নিজের শরীরের ভার বইতে না পেরে ধীরে ধীরে ঘরের ঠান্ডা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ে নিজের মুখটা দুই হাতের তালু দিয়ে শক্ত করে ঢেকে নিল। অতীত থেকে তার নিজের বলা প্রতিটি নিষ্ঠুর কথা আজ তার কানে বজ্রপাতের মতো মনে পড়তে লাগল। সমরেশকে করা সেই প্রতিটি কটাক্ষ, সেই প্রতিটি অমানবিক অপমান, সেই সব সস্তা অহংকার, সবকিছুই যেন বুমের্যাং হয়ে আজ কয়েকশো গুণ শক্তি নিয়ে ফিরে এসে তাকেই নির্মমভাবে আঘাত করতে শুরু করছিল। অনুশোচনার আগুনে পুড়ে সেই ভয়ঙ্কর রাতটার এক মুহূর্তের জন্যেও সে দু চোখের পাতা এক করে ঘুমাতে পারল না। কাঁদতে কাঁদতে সকালের আলো যখন ফুটল, তখন সে মরিয়া হয়ে নিজের মনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। তাকে যে কোনো মূল্যে আজই সমরেশের সাথে গিয়ে দেখা করতে হবে। তার পায়ে পড়ে জীবনের সব ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। তার অবুঝ মন বারবার বলতে লাগল, হয়তো এখনও তাদের সম্পর্কের সুতো ছিঁড়ে যায়নি, হয়তো এখনও ভালোবাসা নামের কিছু একটা অন্তত অবশিষ্ট রয়ে গেছে। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই পরের দিন সকালে সে খোঁজ খবর নিয়ে সোজা সমরেশের সুবিশাল কর্পোরেট অফিসে গিয়ে পৌঁছল। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সেই আকাশ ছোঁয়া বহুতল দালান, চারপাশের অস্ত্রধারী নিরাপত্তারক্ষীদের কঠোর নিরাপত্তা বলয়, আর পুরো অফিস চত্বর জুড়ে একটা কর্পোরেট ও রাজকীয় অন্যরকম পরিবেশ দেখে নীলাঞ্জনা নিজেই বেশ ঘাবড়ে গিয়েছিল। এত কড়াকড়ির মধ্যে একজন সাধারণ দর্শনার্থী হিসেবে তার পক্ষে অফিসের ভেতরে প্রবেশ করতে বেশ ভালোই বেগ পেতে হল এবং অনেক প্রশ্নের সম্মুখীন হতে হল। কিন্তু যখন সে রিসেপশনে নিজের নামটা পরিষ্কার করে জানাল,
তখন তাকে অবাক করে দিয়ে মাত্র কিছুক্ষণ অপেক্ষার পরেই সম্মানের সাথে তাকে সোজা ভেতরে ডেকে নেওয়া হলো। সমরেশ তার সুবিশাল আর অত্যাধুনিক সিইও কেবিনে অত্যন্ত গাম্ভীর্যের সাথে বসে নিজের কাজ করছিল। তার চেহারায় সেই চিরচেনা শান্ত ভাবটাই বজায় ছিল, কিন্তু এখন সেই সাথে তার চারদিকে ছড়িয়েছিল এক অন্যরকম অদৃশ্য ক্ষমতা ও প্রতাপের বলয়, যা যে কাউকে সম্মান করতে বাধ্য করবে। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হিসেবে নীলাঞ্জনা তাকে ওই চেয়ারে বসে থাকতে দেখা মাত্রই ভেতর থেকে ডুকরে কেঁদে উঠে পুরোপুরি ভেঙে পড়ল। সমরেশ ডাকতে গিয়ে কান্নায় তার গলাটা একেবারে ভারী হয়ে বুজে এলো। সমরেশ নিজের ল্যাপটপ থেকে ধীরে ধীরে মাথা তুলে দরজার কাছে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনার দিকে তাকাল। পুরো বিশাল কেবিন জুড়ে বেশ কিছুক্ষণের জন্য এক অদ্ভুত এবং পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ একটি শব্দও উচ্চারণ করল না। নীলাঞ্জনা আর নিজেকে সামলাতে না পেরে টলমল পায়ে ধীর গতিতে তার টেবিলের দিকে এগিয়ে গেল এবং অঝরে কাঁদতে কাঁদতে অনুনয়ের সুরে বলল, সমরেশ, বিশ্বাস করো, আমার জীবনে অনেক বড় একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আমার চোখ টাকা পয়সার মোহে এতটাই অন্ধ ছিল যে আমি তোমাকে আর তোমার খাঁটি মনটাকে কোনো দিন বুঝতেই পারিনি। প্লিজ, ঈশ্বরের দোহাই, তুমি আমাকে এইবারের মতো একটু ক্ষমা করে দাও। সমরেশ কোনো কথা না বলে একেবারে নিশ্চুপ থেকে কয়েক সেকেন্ড ধরে শুধু কান্নায় ভেঙে পড়া নীলাঞ্জনার দিকে স্থির দৃষ্টিতে দেখতে লাগল। সমরেশের সেই শান্ত দৃষ্টিতে না ছিল প্রতিশোধের কোনো ঘৃণা, না ছিল অতীত নিয়ে কোনো ক্ষোভ বা অভিযোগ। সেখানে ছিল কেবল এক দীর্ঘ সংগ্রামের পর পাওয়া এক গভীর ক্লান্তি আর জীবনের রূঢ় সত্যি। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ঠিক এই মুহূর্তটির মুখোমুখি হওয়ার জন্য অনেক আগে থেকেই নিজেকে মানসিক দিক দিয়ে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিল, যেন সে অনেক আগেই তার ক্ষতবিক্ষত হৃদয়কে বুঝিয়ে শক্ত করে নিয়েছিল। এরপর সে তার বসের চেয়ার ছেড়ে অত্যন্ত ধীর ও শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়াল। বিশাল সেই ঘরটিতে তখন এমন এক ভয়ানক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যা এতটাই গভীর ও দম বন্ধ করা ছিল যে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনার দ্রুত হয়ে আসা হৃৎস্পন্দনের ধুকপুক আওয়াজটা পর্যন্ত যেন খুব স্পষ্টভাবেই শোনা যাচ্ছিল। সে আগের মতোই অত্যন্ত অবিচলিত ও শান্ত গলায় একটি একটি শব্দ উচ্চারণ করে বলল, তুমি কাঁদছ কেন? আমি তোমাকে আমার মন থেকে পুরোপুরি ক্ষমা করে দিলাম, নীলাঞ্জনা। সমরেশের মুখে ক্ষমার এই কথাটি উচ্চারণ হতেই নীলাঞ্জনার সেই কান্নামাখা চোখে হঠাৎ করেই নতুন করে বেঁচে থাকার এক আশার ক্ষীণ আলো ফিরে এলো, ঠিক যেন অথই সাগরে তলিয়ে যেতে থাকা কোনো ডুবন্ত মানুষ বাঁচার জন্য হঠাৎ করেই এক টুকরো খড়কুটোর আশ্রয় খুঁজে পেল। তার অন্ধ মন মুহূর্তের জন্য লাফিয়ে উঠে ভাবল যে হয়তো তাদের সম্পর্কের সবকিছু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, হয়তো জীবন তাকে ভুল শুধরে নেওয়ার জন্য দ্বিতীয়বার আর একটা সুযোগ এখনও দিতে চাইছে। কিন্তু কেন সমরেশ? কান্নায় তার গলা বুড়ি রকমভাবে কাঁপছিল। আমরা কি অতীত ভুলে গিয়ে আবার আমাদের জীবনটা একদম নতুন করে শুরু করতে পারি না? সমরেশ একটু হাসল আর তারপর নিজের দৃষ্টি মেঝের দিকে নিচু করে নিল। দেখো নীলাঞ্জনা, কাঁচের মতো কিছু অমূল্য জিনিস একবার মাটি পড়ে ভেঙে যাওয়ার পর তাকে আর হাজার চেষ্টাতেও জোড়া লাগানো যায় না। আর যদি কোনোভাবে কষ্ট করে তাকে জোড়াও লাগানো যায়, তবে তা কোনোদিনই আর তার আগের মতো নিখুঁত বা সুন্দর থাকে না। তার এই ভারী কণ্ঠে মেশানো ছিল শুধুই জীবনের এক অমোঘ এবং অপ্রিয় সত্য। নীলাঞ্জনার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল আর কিছুতেই থামছিল না। কিন্তু সমরেশের এই কথার পর এখন তার কাছে প্রতিবাদের জন্য বা বলার মতো আর একটিও কথা অবশিষ্ট ছিল না। সে নিজের ভাগ্যকে মেনে নিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে দরজার দিকে ঘুরে দাঁড়াল এবং নিঃশব্দে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল, যেন তার বেঁচে থাকার শেষ আশাটুকু ওই সমরেশের টেবিলের সামনেই চিরতরে ছিটকে মৃত অবস্থায় পড়ে রইল। অফিসের বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে সে দেখল রাস্তার চারপাশের সবকিছু আগের মতোই একদম স্বাভাবিক ছিল। সেই একই ব্যস্ত মানুষজন, গাড়ির সেই একই কোলাহল, সেই চেনা ভিড়। কিন্তু এই চলমান পৃথিবীর বুকে দাঁড়িয়ে নীলাঞ্জনার বুঝতে বাকি রইল না যে আজ তার নিজের ভেতরের গোটা দুনিয়াটা একেবারে ছাই হয়ে শেষ হয়ে গিয়েছে। সেই কাল রাত্রিরে সে তার ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্ধকার ঘরে সম্পূর্ণ একা চুপচাপ বসে রইল।
চারদিকে বিরাজ করছিল এক ভয়ানক এবং শুনশান নীরবতা। আর সেই মৃত্যুপুরীর মতো নীরবতার মাঝে শুধু নীলাঞ্জনার বুক ফাটা দীর্ঘশ্বাস আর ভগ্ন নিঃশ্বাসের শব্দটাই বারবার শূন্য ঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। সে কাঁপা কাঁপা হাতে নিজের ফোনটা তুলল। গ্যালারি থেকে অনেক কষ্টে সমরেশের হাসিমুখের পুরনো একটি ছবি বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। ইস, আমি যদি ওই সময় টাকার পেছনে না ছুটে অন্তত একবারের জন্যে মানুষ হিসাবে তোমাকে চিনতে বা বুঝতে পারতাম। এভাবেই নিজের সাথে যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পর সে অত্যন্ত ধীর গতিতে তার বিছানার পাশের টেবিলে রাখা কড়া পাওয়ারের ঘুমের ওষুধের ভর্তি শিশিটা নিজের হাতে তুলে নিল। কয়েক মুহূর্তের জন্যে অপলক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল, আর তারপর এক বুক কষ্ট নিয়ে একে একে শিশির সবগুলো ওষুধ জলের সাথে গিলে খেয়ে ফেলল। ইস, আমি যদি শুধুমাত্র তোমাকে বুঝতাম। এই একটিমাত্র অনুশোচনায় মোড়া বাক্যই ছিল এই পৃথিবীতে নীলাঞ্জনার মুখে উচ্চারিত শেষ কথা। ঠিক তার পরের দিন সকালে চারদিকে এই মর্মান্তিক খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে নীলাঞ্জনা সেন চিরতরে ঘুমিয়ে পড়েছে, আর সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। ভেতর থেকে তার অ্যাপার্টমেন্টের দরজা শক্ত করে বন্ধ করা ছিল, আর সেই বিলাসবহুল ঘরের ভেতরে পড়ে থাকা নিথর দেহের পাশে ছিল কেবল এক ভয়ানক এবং পিনপতন নীরবতা। পুলিশ মারফত যখন নীলাঞ্জনার এই মর্মান্তিক আত্মহত্যার খবরটি সমরেশের অফিসে তার কানে এসে পৌঁছাল, তখন সে হাতের কাজ ফেলে কিছুক্ষণের জন্য একেবারে পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। সে নিজের চেয়ারে হেলান দিয়ে গভীর দীর্ঘশ্বাস নিয়ে একবার চোখ দুটো বন্ধ করল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল তার ওই শান্ত চোখ থেকে এক ফোঁটা জলও সেদিন বাইরে বেরিয়ে এলো না। সম্ভবত অতীত থেকে বয়ে আনা তার জমাট বাঁধা কষ্ট আর আঘাত এতটাই গভীর ছিল যে আজ আর নতুন করে চোখের জলও বাইরে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কেবল অফিসের বিশাল কাঁচের জানালার বাইরে থাকা খোলা আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল এবং বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল। সেদিন এয়ারপোর্টে যে নীরবতা নীলাঞ্জনার অহংকার ভেঙে শুরু হয়েছিল, আজ সেই নীরবতা আর শুধু এয়ারপোর্টের লাউঞ্জেই সীমাবদ্ধ রইল না, বরং তা নীলাঞ্জনার একটি সুন্দর জীবনের এমন করুণ অবসানের পর চারপাশের সব জায়গায় যেন মৃত্যুর চাদর হয়ে ছড়িয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পটি থেকে আমরা এটাই সবচেয়ে বড় শিক্ষা পাই যে একজন মানুষের আসল যোগ্যতা বা মূল্য কখনোই তার পরনের দামি পোশাকে বা লোক দেখানো সস্তা আড়ম্বরে লুকিয়ে থাকে না, বরং তা পুরোপুরি নির্ভর করে তার সুন্দর ব্যবহার, সততা এবং তার পবিত্র হৃদয়ের ওপর। যারা বাইরে থেকে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন, তারাই অনেক সময় ভেতর থেকে সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং মানসিকভাবে মজবুত হন। আমাদের মতো সাধারণ মানুষের শুধু মোহমায়ায় পড়ে তাদেরকে সঠিক সময়ে চিনতে বড্ড বেশি দেরি হয়ে যায়, আর বাস্তবতার জ্ঞান ফিরতে ফিরতে অনেক সময় আমাদের এতটাই দেরি হয়ে যায় যে চাইলেও অতীতের সেই সুন্দর দিনগুলোতে ফিরে আসার আর কোনো রাস্তাই আমাদের জন্য খোলা বা অবশিষ্ট থাকে না। কিন্তু গল্প শেষে এবার বিচার করার পালা আপনাদের। আপনারা একবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা যদি আজ নীলাঞ্জনার জায়গায় থাকতেন, তবে কি আপনারাও শুধু কাগজে টাকা আর লোক দেখানো মিথ্যে আড়ম্বরের ভিত্তিতে নিজের ভালোবাসার জীবনসঙ্গীকে এভাবেই অবহেলা করে ছেড়ে দিতেন? আর বিপরীতে আপনারা যদি আজ সমরেশের জায়গায় থাকতেন, তবে সবকিছু ভুলে গিয়ে মন থেকে ক্ষমা করার পরও কি ওই বিশ্বাস সন্তারক মানুষটিকে আবার নতুন করে আপন করে নিতেন, নাকি তাকে পেছনে ফেলে রেখে নিজের জীবনের পথে চিরজীবনের মতো সামনে এগিয়ে যেতেন? আর হ্যাঁ, আজকের এই হৃদয় বিদারক গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনাদের একটুও ভাবাতে বাধ্য করে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনজনদের সাথে বেশি করে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং শিক্ষণীয় একটি গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।